1978 সালের 21শে অগাস্ট 40-এর কোঠার মাঝামাঝি এক ব্যক্তি হতবুদ্ধি ও ক্ষতবিক্ষত দিল্লির কাশ্মীর গেট থানায় ছুটে এলেন। তিনি একটি এফআইআর দায়ের করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি দাবি করলেন 1978 সালের 20শে অগাস্ট রাতে কমপক্ষে 1 ডজন দুষ্টু লোক তাকে অপহরণ করে এবং বন্দুকের মুখে তার মার্সিডিজ বেঞ্চ গাড়িতে মিরাটের কাছে নিয়ে যেতে বাধ্য করে। গাড়িতে তার সঙ্গে থাকা 21 বছর বয়সী এক মহিলাকেও অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশকে জানান রাজি হননি তিনি, তাই অজ্ঞান না হওয়া পর্যন্ত মারধর করা হয় তাকে এবং কয়েকটি কাগজপত্রে স্বাক্ষর করতে বলা হয়। লোকটি আরও বলে ওই পুরুষেরা মেয়েটির সাথে তার আপত্তিকর ছবি তুলেছে। সেই 40-50টি ঘনিষ্ঠতার ছবি স্বাধীন ভারতের প্রথম রাজনৈতিক যৌন কেলেঙ্কারিতে রূপান্তরিত হয়। এই কেলেঙ্কারি কেবল দেশকে নাড়া দেয়নি, বরং একজন প্রবীণ রাজনীতিকের প্রধানমন্ত্রীত্বের উচ্চাকাঙ্ক্ষাকে কবর দিয়েছে এবং আরেকজনকে প্রধানমন্ত্রীর কুর্সি ফিরিয়ে দিয়েছে। কিভাবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমার্জেন্সির সময় দীর্ঘদিনের কংগ্রেস নেতা সাংসদ বাবু জগজীবন রাম অসন্তোষ থেকে ইন্দিরা গান্ধীর হাত ছেড়ে দেন। তার বেশ কিছু বছর আগে কংগ্রেস থেকে বেরিয়ে ক্রান্তি দল গড়ে ফেলেছেন অপর ডাকসাইটে নেতা চৌধুরী চরণ সিং। একটি সরকারি সিদ্ধান্ত ঘিরে প্রবল ক্ষোভ থেকে কংগ্রেস এবং উপপ্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন মোরারজি দেশাইও। এত কিছুর পরেও 1971-এ ইন্দিরা বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী হন। এমার্জেন্সি চলাকালীন মোরারজি দেশাইকে জেলবন্দি করেছিলেন ইন্দিরা। 1.5 বছর পর এমার্জেন্সি তুলে নেন, আর সেই সময় ফের নির্বাচন ঘোষণা হয় দেশে। বিরোধী দলগুলো এককাট্টা হয়ে তৈরি হয় জনতা পার্টি। হেরে যায় কংগ্রেস, ক্ষমতায় আসে জনতা পার্টি। কিন্তু কে হবে প্রধানমন্ত্রী তা নিয়ে বিবাদ শুরু হয়। চরণ সিং, জগজীবন রাম, মোরারজি দেশাই 3 জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে জয়প্রকাশ নারায়ণের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় মোরারজি প্রধানমন্ত্রিত্বের কুর্সিতে বসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেও প্রধানমন্ত্রী হতে না পারায় বেজায় চটেন চরণ সিং। এই সুযোগ কাজে লাগান ইন্দিরা, হাত মেলান চরণ সিং এর সাথে। মোরারজি দেশাইয়ের সরকার পড়ে গেলে চরণ সিংকে সমর্থন করবে কংগ্রেস, প্রধানমন্ত্রী হবেন চরণ, এমনটাই ঠিক হয় বৈঠকে। কিন্তু জনপ্রিয় দলিত নেতা বাবু জগজীব, তিনিও তো মোরারজির পরে এই সরকারের দাবিদার প্রধানমন্ত্রীত্বে। তাহলে উপায় একটা হলো। এবার গল্পের শুরুতে ফিরে যান। শুরুতেই বলেছিলাম কাশ্মীরি গেট থানায় এফআইআর দায়ের করার কথা। দায়েরকারী ব্যক্তি, যার বয়স 40-এর কোঠার মাঝামাঝি, তিনি ছিলেন বিহারের ঔদ্ধত্যপূর্ণ বিধায়ক সুরেশ কুমার রাম। তিনি ছিলেন বাবু জগজীবন রামের ছেলে, যিনি অনগ্রসর শ্রেণীর নেতা ছিলেন। বাবু জগজীবন রাম তখন মোরারজি দেশাই মন্ত্রিসভায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আর 21 বছর বয়সী ওই নারী ছিলেন সুরেশ কুমার রামের বান্ধবী সুষমা চৌধুরী, যিনি মিরাটের একটি জাট পরিবারের কলেজ ছাত্রী ছিলেন। সে ঘটনার বিবরণ দিয়ে এফআইআর করেছিলেন সুরেশ। আর ঘটনা যা ঘটেছিল তা নাকি সম্পূর্ণ আলাদা। লেখিকা নির্জা চৌধুরী হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইডেড লিখেছেন তেমনটাই। 1978 সালের 21শে অগাস্ট দিল্লির উপকণ্ঠে মোহননগর, যেখানে মোহন মেকিন কারখানার গেটের সামনে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। এই মোহন মেকিন বিখ্যাত ওল্ড মঙ্ক রাম প্রস্তুতকারক সংস্থা। মার্সিডিজ গাড়িটি একজন ব্যক্তিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই মারা যায় একজন। গাড়ির ভিতরে একজন পুরুষ এবং একজন তরুণী ছিলেন। অপরাধ লোকাতে এই কারখানার মধ্যে তারা ঢুকে পড়েন। ম্যানেজার অনেক বালি বেরিয়ে আসেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রামের ছেলে সুরেশ রামকে চিনতে পেরে তাকে নিরাপদে ফিরে যেতে বলেন। দুর্ঘটনার গাড়িটি থেকে যায় কারখানায়। সুরেশ সিগারেট খেতেন, জানতেন বালি। সেই সিগারেটের আশায় গাড়ির গ্লোভ বক্সে হাত দেন, কিন্তু বক্স খুলতেই চক্ষু চড়ক গাছ বালির। সেখানে তিনি কিছু ফটো পান, যেগুলি সুরেশ এবং তার বান্ধবীর শারীরিক সম্পর্ক স্থাপনের সময়ের ছবি। সুরেশের নাকি স্বভাব ছিল সে পোলারয়েড ক্যামেরা দিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করত। গাড়ির মধ্যে সেই ছবিগুলো যে রয়ে গেছে অ্যাক্সিডেন্টের অভিঘাতে সুরেশ সেগুলো বোধহয় ভুলে গেছিলেন। অনিল বালি তৎক্ষণাৎ সেই ছবিগুলো নিয়ে যান কারখানার মালিক কপিল মোহনের কাছে। কপিল মোহন ছিলেন কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বুঝে যান
এই ছবিগুলো যদি কংগ্রেস হাইকমান্ডের হাতে পৌঁছয় তাহলে ভারতের রাজনীতির অ-আ ক খ অন্যভাবে লেখা হবে। প্রতুল মোহন অনিল বালিকে ওই ছবিগুলো নিয়ে তৎক্ষণাৎ সঞ্জয় গান্ধীর কাছে যেতে বলেন। রাতে ঘুম চোখে সঞ্জয় ছবিগুলোকে প্রথমে অতটা গুরুত্ব না দিলেও পরে যখন বালি তাকে অনুরোধ করেন ভালো করে ছবিগুলো দেখার জন্য, তখন সঞ্জয়ের মাথায় বিদ্যুৎ খেলে যায়। শুরু হয় মা ছেলের দীর্ঘ আলোচনা। এদিকে বাবু জগজীবন রামের কাছেও এই খবর পৌঁছে যায় যে ওই ছবিগুলো ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছে গেছে। তৎক্ষণাৎ জীবন কংগ্রেসে ফেরার আবেদন জানিয়ে ইন্দিরার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু ইন্দিরা জগজীবনকে ফিরিয়ে দেন। সে সময়ে কোনো সংবাদপত্রে এই খবর প্রকাশিত না হলেও মানেকা গান্ধী যে দৈনিকটি প্রকাশ করতেন, যার নাম ছিল সূর্যা, তাতে এই ছবি সহ খবরটি প্রকাশিত হয়। সেখানে শিরোনাম করা হয়, দেশের প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে হানি ট্র্যাপে পড়ে দেশের সুরক্ষা সংক্রান্ত তথ্য তুলে দিচ্ছে পড়শি দেশের কাছে। মান সম্মান ধুলোয় মিশে যায় জগজীবন রামের। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1979 সালে চরণ সিং জনতা পার্টি থেকে সমর্থন তুলে নেন। মোরারজি দেশাইয়ের সরকার পড়ে যায়। প্রধানমন্ত্রিত্ব হারান মোরারজি। কথা রাখে কংগ্রেস, প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করে চরণ সিংকে। ওই বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী হন চরণ সিং। রাষ্ট্রপতি জানায় অগস্টের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে চরণ সিংকে, কিন্তু সেই সময় কংগ্রেস সমর্থন তুলে নেয় চরণ সিং এর পাশ থেকে। তাকে কার্যকরী প্রধানমন্ত্রী হয়ে থাকতে হয়। পরের বছর অর্থাৎ 1980 সাল চলে আসে লোকসভা নির্বাচন। দেশের মানুষ বুঝে যায় যে এই মুহূর্তে কংগ্রেস ছাড়া বিকল্প আর কিছু নেই তাদের কাছে। বিপুল ভোটে জয়লাভ করে কংগ্রেস। প্রধানমন্ত্রিত্ব ফিরে পান ইন্দিরা গান্ধী। সুরেশ কুমারের ওই একটা ভুল প্রধানমন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধীকে, আর বাবু জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে জল ঢেলে দিয়েছিল। বলা হয় স্বাধীন ভারতের রাজনৈতিক মানচিত্রে এটি ছিল সর্বপ্রথম যৌন কেলেঙ্কারির ঘটনা, আর এই ঘটনা পরোক্ষে ইন্দিরার কুর্সি ফিরে পাওয়াকে নিশ্চিত করেছিল। কেমন লাগলো এই তথ্য? এরকম আরও তথ্য জানতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।